ডক্টর বললেন, আপনার স্বামী মারা যাননি, তার মস্তিষ্ক এখনো জীবিত। একটা কাচের পাত্রে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু বলতে পারছেন না। আর সেই মস্তিষ্কে এখন শুধু তিনি নেই, অন্য কিছু ঢুকেছে এবং একে একে মানুষ মারছে। তারানাথকে একা ঢুকতে হবে সেই ল্যাবরেটরিতে, রাতে, একটা কাচের পাত্রের সামনে, যেখানে মৃত মানুষের মস্তিষ্ক তার দিকে তাকিয়ে আছে। 1956 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি। কলকাতায় শীত তখনও ভালোভাবে আছে। সকালে কুয়াশা থাকে, বিকেলে রোদ ওঠে, কিন্তু সেই রোদে উষ্ণতা নেই। এবং রাতে শহরটা একটু কুটিয়ে যায়, রাস্তার মানুষ কমে যায়, আর সেই নিস্তব্ধতায় কলকাতার পুরনো বাড়িগুলোকে অন্যরকম দেখায়, যেন বাড়িগুলো নিজেরা কিছু একটা জানে যা দিনের আলোয় বলা যায় না। তারানাথ এই সময়টায় সাধারণত বাইরে বেরোনো না। শীতের সকালে গরম চায়ের কাপ হাতে বসে থাকেন এবং পড়েন। কিন্তু সেদিন সকালে যে চিঠিটা এলো, তা পড়ে তারানাথ বুঝলেন এবার বেরোতে হবে। চিঠিটা লিখেছেন সুনন্দা বসু, হাতের লেখা কাঁপা কাঁপা, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট এবং প্রতিটি বাক্যে একটা নিয়ন্ত্রিত আতঙ্ক আছে, যে আতঙ্ক বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, কিন্তু কাগজে কলম চাপলে বেরিয়ে আসছে। সুনন্দা লিখেছেন তার স্বামী ডক্টর অমলেন্দু বসু 3 মাস আগে মারা গেছেন ক্যান্সারে। কিন্তু মারা যাওয়ার আগে তিনি তার সহকর্মী ডক্টর প্রণব মিত্রকে অনুমতি দিয়ে গিয়েছিলেন একটা পরীক্ষার জন্য। সেই পরীক্ষার কথা সুনন্দা জানতেন না, জানলেন মৃত্যুর পরে। এবং জানার পর থেকে তিনি ঘুমাতে পারছেন না, কারণ যা জেনেছেন তা বিশ্বাস করা কঠিন, কিন্তু না বিশ্বাস করাও সম্ভব নয়। চিঠির শেষে সুনন্দা লিখেছেন একটাই কথা, তারানাথ বাবু, আমার স্বামী মারা যাননি, তার মস্তিষ্ক এখনো জীবিত, একটা কাচের পাত্রে, ডক্টর মিত্রের ল্যাবরেটরিতে। কিন্তু সেই মস্তিষ্কে যা আছে তার আমার স্বামী নয়। আমি বুঝতে পারছি, আপনি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। তারানাথ চিঠি ভাঁজ করে রাখলেন, চায়ের কাপে শেষ চুমুক দিলেন, তারপর উঠলেন। সুনন্দা বসুর বাড়ি উত্তর কলকাতায়, শ্যামবাজারের কাছেছে একটা গলির মধ্যে। পুরনো বাড়ি, 3 তলা, রং উঠে গেছে, কিন্তু বাড়িটা একটা মর্যাদা আছে যা দারিদ্র্য মুছতে পারেনি। তারানাথ পৌঁছালেন বেলা 11টার দিকে এবং দরজা খুললেন একজন মধ্যবয়স্কা মহিলা, যার মুখে ক্লান্তির ছাপ এতটাই গভীর যে বোঝা যাচ্ছে এই ক্লান্তি কয়েকদিনের নয়, অনেক সপ্তাহের। তারানাথ বাবু? হ্যাঁ। সুনন্দা বসু একটু সরলেন। আসুন। বসার ঘরটা সাজানো গোছানো, কিন্তু জায়গায় জায়গায় একটা অযত্নের ছাপ আছে যা সম্প্রতি এসেছে, আগে ছিল না। ফুলদানিতে ফুল নেই, কিন্তু ফুলদানি আছে। টেবিলে বইপত্র ছড়ানো, কিন্তু কেউ পড়ছে না। দেওয়ালে অমলেন্দু বসুর একটা ছবি, মাঝবয়সী মানুষ, চশমা পরা, মুখে একটা বিজ্ঞানের গম্ভীরতা আছে, কিন্তু চোখে একটা কৌতূহল আছে যা সেই গম্ভীরতাকে নরম করে। তারানাথ বসলেন এবং সুনন্দার দিকে তাকালেন। চিঠি পেয়েছি, সব বলুন। সুনন্দা একটু থামলেন, তারপর বললেন, অমলেন্দু মারা যাওয়ার পরের দিন ডক্টর মিত্র আমার সাথে দেখা করতে এলেন। বললেন অমলেন্দু মরার আগে একটা চিঠি লিখে গেছেন আমার জন্য। সেই চিঠি পড়ে জানলাম। কে জানলেন? সুনন্দা উঠলেন এবং পাশের ঘর থেকে একটা খাম নিয়ে এলেন, তারানাথের হাতে দিলেন।
পড়ুন। তারানাথ চিঠি পড়লেন। অমলেন্দু বসু লিখেছেন বিস্তারিত। তিনি লিখেছেন, ডক্টর প্রণব মিত্র গত 5 বছর ধরে একটা গবেষণা করছেন। মানুষের মস্তিষ্ককে শরীর থেকে আলাদা করে কৃত্রিম উপায়ে জীবিত রাখার গবেষণা। এই গবেষণায় সাফল্য এসেছে প্রাণীদের ক্ষেত্রে। এখন মানুষের ক্ষেত্রে পরীক্ষা করার সময়। অমলেন্দু রাজি হয়েছেন কারণ তিনি যাই হোক মরবেন ক্যান্সারে, এবং তিনি মনে করেছেন বিজ্ঞানের জন্য এই অবদান রাখা উচিত। কিন্তু চিঠির শেষের দিকে একটা অনুচ্ছেদ আছে যা তারানাথ 2 বার পড়লেন। অমলেন্দু লিখেছেন, সুনন্দা, একটা কথা তোমাকে বলা দরকার যা প্রণবকে বলিনি। তুমি জানো আমি শুধু বিজ্ঞানী ছিলাম না, তন্ত্র সাধনায়ও আমার আগ্রহ ছিল, এবং বছরের পর বছর আমি সেই পথে হেঁটেছি। এই দুটো পথ একসাথে হাঁটা বিপজ্জনক আমি জানতাম, কিন্তু থামিনি। এখন মনে হচ্ছে আমার সাধনায় যে শক্তি জমেছে সেটা মস্তিষ্কের মধ্যে থেকে যাবে, এবং সেই শক্তি যদি ভুল পথে যায়, মানে যদি অন্য কোনো সত্তা সেই শক্তিকে ব্যবহার করে, তাহলে বিপদ। আমি জানি না এটা হবে কিনা, হয়তো হবে না, কিন্তু যদি হয় তাহলে তারানাথ বাবুকে ডেকো, শুধু তিনিই পারবেন। তারানাথ চিঠি রাখলেন, সুনন্দার দিকে তাকালেন। এই চিঠি কবে পড়েছেন? মৃত্যুর পরের দিন। এবং এতদিন পরে আমাকে লিখলেন কেন? সুনন্দার মুখে একটা কষ্টের ছায়া এলো। প্রথমে ভেবেছিলাম অমলেন্দু অকারণে ভয় পাচ্ছিলেন। বিজ্ঞানী মানুষ, শেষ বয়সে একটু অদ্ভুত হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর ল্যাবরেটরিতে মৃত্যু শুরু হলো। কতজন? 3 জন, 1 মাসে। তারানাথ বললেন, পুলিশ গেছে, কিছু পায়নি, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, হার্ট অ্যাটাক বলে লিখে দিয়েছে। কিন্তু আপনি বিশ্বাস করেন না? না। সুনন্দা সরাসরি তারানাথের চোখে তাকালেন। 3 জনেরই মুখে একটা ভয়ের ছাপ ছিল, এমন ভয় যা হার্ট অ্যাটাকে হয় না। এবং 3 জনেই মারা গেছেন ল্যাবরেটরির ভেতরে, রাতে, একা। তারানাথ উঠলেন, ল্যাবরেটরিতে যেতে হবে। ডক্টর প্রণব মিত্রের ল্যাবরেটরি দক্ষিণ কলকাতায়, একটা বড় বাড়ির 3 তলায়। বাইরে থেকে দেখলে সাধারণ বাড়ি, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এটা শুধু বাসস্থান নয়, এখানে কাজ হয়। 1 তলায় ডক্টর মিত্রের চেম্বার, 2 তলায় থাকার ঘর, এবং 3 তলাটা পুরোটাই ল্যাবরেটরি। ডক্টর প্রণব মিত্র নিজে দরজা খুললেন। বয়স 50-এর কাছাকাছি, মাথায় চুল পাতলা হয়ে আসছে, চোখে মোটা কাচের চশমা, এবং হাতে সব সময় একটা নোটবুক। দেখলে বোঝা যায় এই মানুষটা সংসারের চেয়ে গবেষণায় বেশি থাকেন। কারণ পরনের জামায় দাগ আছে, চুল আঁচড়ানো হয়নি ঠিকমতো, কিন্তু চোখে একটা তীক্ষ্ণতা আছে যা সবকিছু ছাপিয়ে দেখা যায়। তারানাথ বাবু, ডক্টর মিত্র হাত বাড়ালেন। সুনন্দা দেবী ফোন করেছিলেন, আসবেন জানতাম। আসতে বলেছেন? না, কিন্তু আপনি আসবেন জানতাম। ডক্টর মিত্র একটু হাসলেন। অমলেন্দু আপনার কথা বলেছিলেন যদি কোনো সমস্যা হয় আপনি আসবেন। তারানাথ বললেন, সমস্যা হয়েছে? হ্যাঁ। ডক্টর মিত্রের মুখ থেকে হাসি সরে গেল। হয়েছে। 3 তলায় উঠতে উঠতে ডক্টর মিত্র বললেন, আমি আপনাকে সব দেখাবো, লুকানোর কিছু নেই, কিন্তু একটা কথা আগে বলে রাখি। বলুন। আমার গবেষণা বৈজ্ঞানিক, এর মধ্যে যা ঘটছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বলে আমি বিশ্বাস করি। আপনি যা মনে করেন, মানে তান্ত্রিক শক্তি বা অলৌকিক ব্যাপার,
সেটা আমি মানিনি না, কিন্তু 3 জন মানুষ মারা গেছেন এবং আমি ব্যাখ্যা করতে পারছি না, তাই আপনাকে আসতে দিচ্ছি। তারানাথ বললেন, ঠিক আছে, একটাই শর্ত, আমার গবেষণার ক্ষতি হয় এমন কিছু করা যাবে না। তারানাথ জবাব দিলেন না। ডক্টর মিত্র দরজা খুললেন। ল্যাবরেটরিতে ঢুকে তারানাথ থামলেন। ঘরটা বড়, চারদিকে যন্ত্রপাতি, কাচের বোতল, টিউব এবং একটা মৃদু যান্ত্রিক শব্দ যা ঘরে সবসময় আছে, থামে না। জানলায় পর্দা টানা, ভেতরে কৃত্রিম আলো। ঘরের বাতাসে একটা গন্ধ আছে, ওষুধের গন্ধ, রাসায়নিকের গন্ধ। কিন্তু তার সাথে আরেকটা গন্ধ আছে যা তারানাথ চিনলেন না প্রথমে, তারপর চিনলেন। এই গন্ধ সাধনার জায়গায় থাকে, যেখানে অনেক দিন ধরে মানসিক শক্তির চর্চা হয়েছে, সেখানকার বাতাসে এই গন্ধ থাকে। অমলেন্দু বসু দীর্ঘদিন তন্ত্র সাধনা করেছেন। তার চর্চার ছাপ তার মস্তিষ্কে আছে এবং সেই মস্তিষ্ক এই ঘরে থাকায় এই গন্ধ এসেছে। কিন্তু সেই গন্ধের সাথে আরেকটা কিছু আছে, একটা অস্বস্তি, যেন ঘরে কেউ আছে যাকে দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে। তারানাথ ঘরের মাঝখানে এলেন। একটা বড় টেবিল, টেবিলের উপর একটা যন্ত্র, তার থেকে নল বেরিয়ে গেছে এবং সেই নলের শেষে একটা কাচের পাত্র। সেই পাত্রের মধ্যে স্বচ্ছ তরলে ভাসছে কিছু একটা। তারানাথ কাছে গেলেন। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। অমলেন্দু বসুর মস্তিষ্ক কাচের পাত্রে স্বচ্ছ তরলের মধ্যে ভাসছে, ধূসর, ভাঁজ করা, আখরোটের মতো দেখতে। চারদিক থেকে টিউব লাগানো, সেই টিউব দিয়ে রক্ত যাচ্ছে, আসছে এবং পাশে একটা ছোট যন্ত্রে একটা সবুজ রেখা ওঠানামা করছে, মানে মস্তিষ্ক সক্রিয়, কাজ করছে, জীবিত। তারানাথ একটু ঝুঁকলেন এবং তখনই অনুভব করলেন ঘরের সেই অস্বস্তি হঠাৎ বেড়ে গেল, যেন কেউ কাছে এলো এবং সেই কাছে আসার সাথে একটা ঠান্ডা অনুভূতি। শীতের ঠান্ডা নয়, অন্য ঠান্ডা। তারানাথ সোজা হলেন। ডক্টর মিত্র পাশে দাঁড়িয়ে। কি মনে হচ্ছে? তিনি জিজ্ঞেস করলেন। তারানাথ বললেন, মস্তিষ্কটা সক্রিয়। হ্যাঁ, পুরোপুরি সচেতন। কথা বলতে পারে? না, মুখ নেই, কিন্তু দেখতে পায় এবং আমার ধারণা বুঝতেও পারে। তারানাথ জিজ্ঞেস করলেন, মৃত্যুগুলো কিভাবে হয়েছে? ডক্টর মিত্র একটু চুপ করলেন, তারপর বললেন, প্রথমজন ছিলেন আমার সহকারী বিমল। রাতে একা ছিলেন এই ঘরে। সকালে এসে দেখি মেঝেতে পড়ে আছেন, মুখে ভয়ের ছাপ। দ্বিতীয়জন নার্স লীলা, একই ঘটনা। তৃতীয়জন রক্ষী হরিপদ। 3 জনেই এই ঘরে? হ্যাঁ। রাতে একা? হ্যাঁ। তারানাথ আবার মস্তিষ্কের পাত্রের দিকে তাকালেন এবং এবার মনে হলো পাত্রের মধ্যে কিছু একটা পাল্টালা। সেই ধূসর মস্তিষ্কের গায়ে একটা কম্পন হলো, খুব সূক্ষ্ম, কিন্তু তারানাথ দেখলেন মস্তিষ্কটা কি আমাকে দেখতে পাচ্ছে? তারানাথ জিজ্ঞেস করলেন। পাচ্ছে। চোখ নেই, কিন্তু আমরা একটা বিশেষ ক্যামেরা লাগিয়েছি যা সরাসরি অপটিক নার্ভের সংকেত পাঠায়। ওটার দৃষ্টিশক্তি সীমিত, কিন্তু আছে। তারানাথ সরাসরি মস্তিষ্কের দিকে তাকালেন এবং বললেন মনে মনে, কথায় নয়, অনুভবে, অমলেন্দুবাবু, আপনি কি আছেন? ঘরে কোনো শব্দ হলো না,
কিন্তু সেই ঠান্ডা অনুভূতি আর একটু বাড়ল এবং তারানাথের মনে হলো দূর থেকে একটা আওয়াজ আসছে, মানুষের গলার মতো। কিন্তু মানুষের গলা নয়, যেন অনেক দূর থেকে কেউ চিৎকার করছে এবং সেই চিৎকার পৌঁছানোর আগেই মিলিয়ে যাচ্ছে। তারানাথ বুঝলেন অমলেন্দু আছেন, কিন্তু পৌঁছাতে পারছেন না, কারণ মাঝখানে কিছু একটা আছে। ডক্টর মিত্র তারানাথকে বললেন, আর একটা জিনিস দেখাই। পাশের একটা ছোট ঘরে নিয়ে গেলেন। সেখানে একটা যন্ত্র আছে যাতে সবুজ এবং লাল রেখা ওঠানামা করছে। এটা ইজি মেশিন, মস্তিষ্কের তরঙ্গ রেকর্ড করে। অমলেন্দুর মস্তিষ্কের তরঙ্গ প্রথম মাসে একরকম ছিল, দ্বিতীয় মাসে পাল্টালা। কিভাবে পাল্টালা? ডক্টর মিত্র একটা কাগজ বের করলেন, দুটো রেখার তুলনা। প্রথম মাসে তরঙ্গ শান্ত, স্বাভাবিক। দ্বিতীয় মাসে তরঙ্গ হঠাৎ অনেক বেশি সক্রিয়, বিশেষ করে রাতে। এবং প্রতিটি মৃত্যুর রাতে তরঙ্গ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তারানাথ কাগজ দেখলেন। তার মানে মৃত্যুর সময় মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় ছিল। হ্যাঁ, তারানাথ বললেন। এবং আপনি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারছেন না? না, ডক্টর মিত্র স্বীকার করলেন, পারছি না। তারানাথ বললেন, আমি পারছি। ডক্টর মিত্র তাকালেন। বলুন। অমলেন্দু বসু তন্ত্র সাধনা করতেন। তার মস্তিষ্কে সেই সাধনার শক্তি জমা আছে। সেই শক্তি এখন জীবিত মস্তিষ্কে সক্রিয়, এবং সেই সক্রিয় শক্তি একটা অশুভ সত্তাকে আকর্ষণ করেছে। কি ধরনের সত্তা? তারানাথ বললেন, যে সত্তা দুর্বল মস্তিষ্কে ভর করে, যে সত্তা মানুষের মৃত্যুতে শক্তি পায়, এবং যে সত্তা এখন অমলেন্দুর মস্তিষ্কে থেকে ধীরে ধীরে তার তান্ত্রিক শক্তি নিজের করে নিচ্ছে। ঘরে নীরবতা। ডক্টর মিত্র একটু থাকলেন, তারপর বললেন, প্রমাণ? তারানাথ বললেন, প্রমাণ পাবেন রাতে। কিভাবে? আমি রাতে এখানে থাকব। বিকেলে সুনন্দা বসু এলেন। স্বামীর মস্তিষ্ক দেখলেন। তারানাথ পাশে ছিলেন এবং দেখলেন সুনন্দার মুখে যে ভাব এলো তা শুধু কষ্টের নয়, ভয়েরও। একজন মহিলা যিনি ভালোবাসতেন একজন মানুষকে, তার মৃত্যুর পরে দেখছেন সেই মানুষের মস্তিষ্ক কাচের পাত্রে ভাসছে, এবং সেই মস্তিষ্কে এখন কি আছে তা নিশ্চিত নয়। ও কি আমাকে চিনতে পারছে? সুনন্দা জিজ্ঞেস করলেন। তারানাথ বললেন, একটু পরে বলতে পারবো। সুনন্দা মস্তিষ্কের পাত্রের সামনে দাঁড়ালেন। অমলেন্দু? ঘরে কিছু হলো না, কিন্তু তারানাথ অনুভব করলেন সেই ঠান্ডা অনুভূতি আবার এলো, এবং এবার একটু আলাদা। আগে সেই অনুভূতিতে একটা নিরপেক্ষতা ছিল, এবার তাতে একটা মনোযোগ আছে। সুনন্দার ডাকে কিছু একটা সাড়া দিয়েছে, কিন্তু সেটা অমলেন্দু কিনা তারানাথ নিশ্চিত নন। সুনন্দা বললেন, তারানাথ বাবু? হ্যাঁ। ওর চোখে কি দেখছেন? তারানাথ ঝুঁকলেন মস্তিষ্কের পাত্রের দিকে। পাশে একটা ছোট মনিটরে মস্তিষ্কের সামনের ক্যামেরার ছবি আসছে। তারানাথ মনিটরে তাকালেন এবং দেখলেন মনিটরে ঘরের ছবি, ঘরের মানুষগুলো। কিন্তু ছবিটা একটু অদ্ভুত। স্বাভাবিক দৃষ্টিতে যা দেখা যায় তার চেয়ে আলাদা। যেন ছবিতে একটা রঙের পরিবর্তন হয়েছে, নীলের দিকে সরে গেছে, এবং সেই ছবিতে ঘরের কোণে
একটা ছায়া আছে। তারানাথ আবার তাকালেন। ছায়া নিশ্চিত করা গেল না, কারণ মনিটর ছোট। কিন্তু তারানাথ বুঝলেন মস্তিষ্ক কিছু একটা দেখছে যা বাকিরা দেখছে না। রাতে সুনন্দা চলে গেলেন, ডক্টর মিত্র নিচে গেলেন। তারানাথ ল্যাবরেটরিতে একা। ঘরের কৃত্রিম আলো জ্বলছে, যন্ত্রের শব্দ আছে, মস্তিষ্কের পাশের সবুজ রেখা ওঠানামা করছে। তারানাথ ঘরের মাঝখানে একটা চেয়ার টেনে বসলেন, হাতে রুদ্রাক্ষের মালা, এবং অপেক্ষা করতে শুরু করলেন। রাত বাড়ল, বাইরে কলকাতার শব্দ কমল, গাড়ির আওয়াজ থামল, ট্রামের ঘণ্টা বন্ধ হল, এবং ল্যাবরেটরিতে সেই নীরবতা নামল যা রাতের নীরবতা নয়, অন্য নীরবতা। তারানাথ অনুভব করলেন ঘরের বাতাস পাল্টাচ্ছে, ধীরে, একটু একটু করে, এবং মস্তিষ্কের পাশের সবুজ রেখা হঠাৎ বাড়তে শুরু করল। তারানাথ উঠলেন, মস্তিষ্কের পাত্রের সামনে গেলেন, এবং এবার তিনি কথায় ডাকলেন, অমলেন্দুবাবু। ঘরে কিছু হলো না। তারানাথ আবার বললেন, অমলেন্দুবাবু, আমি তারানাথ। আপনার স্ত্রী পাঠিয়েছেন। আপনি যা লিখেছিলেন তা পড়েছি। সবুজ রেখা আরও বাড়ল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। এবং তারপর ঘরে একটা শব্দ হলো, খুব ছোট শব্দ, যন্ত্রের শব্দের মতো না, অন্যরকম, যেন কেউ অনেক দূর থেকে বলছে এবং শব্দটা পৌঁছানোর আগেই ভেঙে যাচ্ছে। কিন্তু তারানাথ শুনলেন একটাই শব্দ, সাবধান। এবং পর মুহূর্তে ঘরের তাপমাত্রা হঠাৎ নেমে গেল। কৃত্রিম আলো একবার কেঁপে উঠল, এবং ঘরের কোণে, যেখানে কেউ নেই, সেখানে তারানাথ দেখলেন একটা ছায়া, মানুষের আকারের, কিন্তু মানুষ নয়। এবং সেই ছায়া ধীরে ধীরে তারানাথের দিকে এগিয়ে আসছে। তারানাথ মালা শক্ত করে ধরলেন এবং বুঝলেন অমলেন্দুর সতর্কবার্তা ঠিক ছিল, এবং এই রাতটা সহজ হবে না। ছায়াটা এগিয়ে আসছে, ধীরে, মাপা পদক্ষেপে, এবং এগিয়ে আসার সাথে সাথে ঘরের তাপমাত্রা আরও কমছে, যেন ছায়াটার চারদিকে একটা শীতলতার বলয় আছে যা সে সাথে করে নিয়ে আসছে। তারানাথ দাঁড়িয়ে আছেন মস্তিষ্কের পাত্রের সামনে, এবং মালা হাতে নিয়ে সেই ছায়ার দিকে তাকিয়ে আছেন। কারণ তারানাথ জানেন এই মুহূর্তে সরে যাওয়া ভুল হবে। সরে গেলে ছায়াটা বুঝবে সামনের মানুষ ভয় পেয়েছে, এবং তখন আক্রমণ আরও দ্রুত আসবে। বরং দাঁড়িয়ে থাকলে, স্থির থাকলে একটা বার্তা চায় যে এই মানুষ জানে কি করতে হয়। ছায়াটা থামল। তারানাথ থেকে 5 পা দূরে ঘরের কৃত্রিম আলোয় ছায়াটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে একটা উপস্থিতি, ভারী, অন্ধকার, এবং তার মধ্যে একটা ক্ষুধা আছে। এই ক্ষুধা খাবারের ক্ষুধা নয়, এটা শক্তির ক্ষুধা, মানুষের প্রাণ শক্তির ক্ষুধা। তারানাথ বললেন, তুমি কে? কোনো জবাব নেই। এই মস্তিষ্কে তোমার অধিকার নেই। ছায়াটা একটু নড়ল, যেন হাসল, কিন্তু হাসির কোনো শব্দ নেই, শুধু একটা অনুভব, বিদ্রুপের অনুভব। তারানাথ মালায় একটা দানা টিপলেন এবং মনে মনে মন্ত্র শুরু করলেন। এই মন্ত্র তারানাথের গুরুর দেওয়া, বাধার মন্ত্র, যা অশুভ শক্তিকে স্থির রাখে
এগোতে দেয় না। এটা আক্রমণের মন্ত্র নয়, প্রতিরক্ষার মন্ত্র। ছায়াটা আর এগোলো না, কিন্তু থাকল। এবং তারানাথ বুঝলেন এটা একটা পরীক্ষা ছিল। ছায়া দেখতে চেয়েছিল সামনের মানুষ কতটা জানে, এবং তারানাথের মন্ত্র শুনে সে বুঝল এই মানুষ অজ্ঞ নয়। তাই পিছিয়ে গেল কোণে, কিন্তু গেল না। তারানাথ চেয়ারে বসলেন। ছায়া কোণে আছে, যন্ত্রের শব্দ আছে, এবং মস্তিষ্কের পাশের সবুজ রেখা এখনো উঁচুতে। মানে অমলেন্দুর মস্তিষ্ক এখন অত্যন্ত সক্রিয়। তারানাথ ভাবলেন, এই সত্তা কে বা কি সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু কিছু জিনিস পরিষ্কার। এক, সত্তাটা অমলেন্দুর মস্তিষ্কে প্রবেশ করেছে। দুই, সে মস্তিষ্কের তান্ত্রিক শক্তি ব্যবহার করছে। তিন, সে মানুষের প্রাণ শক্তি নয়, সেটা দিয়ে নিজের শক্তিশালী হচ্ছে। এবং চার, অমলেন্দু এখনো মস্তিষ্কে আছেন, কারণ প্রথম পরিচ্ছেদে তারানাথ সাবধান শব্দটা শুনেছিলেন। কিন্তু অমলেন্দু আটকা পড়েছেন নিজের মস্তিষ্কে। এই সত্তা তাকে বাইরে যোগাযোগ করতে দিচ্ছে না। তারানাথ বুঝলেন সমস্যাটা জটিল। সাধারণ ভূত বা প্রেত তাড়ানো এক জিনিস, কিন্তু এখানে সত্তাটা একটা জীবিত মস্তিষ্কে আছে, যে মস্তিষ্কে একজন মানুষও আছেন। সত্তাকে তাড়াতে গেলে অমলেন্দুর ক্ষতি হতে পারে। অমলেন্দুকে বাঁচাতে গেলে সত্তা আরও শক্তিশালী হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই মস্তিষ্ক ডক্টর মিত্রের যন্ত্রের উপর নির্ভরশীল। যন্ত্র বন্ধ হলে মস্তিষ্ক মরবে, মানে অমলেন্দু শেষ হবেন। তারানাথ ঘড়ি দেখলেন, রাত 2টো। ভোর হতে আরো 4 ঘন্টা। রাত 2:30-এর দিকে কোণের ছায়া নড়ল। তারানাথ সঙ্গে সঙ্গে সজাগ হলেন। ছায়া এগিয়ে আসছে না, বরং ঘুরছে ঘরের চারদিকে ধীরে, যেন কিছু খুঁজছে বা পরীক্ষা করছে। তারানাথ লক্ষ্য করলেন, ছায়া যখন মস্তিষ্কের পাত্রের কাছে যায় তখন সবুজ রেখা লাফায়, এবং ছায়া যখন দূরে সরে তখন রেখা নামে। মানে মস্তিষ্ক ছায়াকে অনুভব করছে, এবং সেই অনুভবে মস্তিষ্ক সক্রিয় হচ্ছে। তারানাথ মনে মনে আবার অমলেন্দুকে ডাকলেন, অমলেন্দু বাবু। এবার কোনো সাড়া নেই। অমলেন্দু বাবু, আমি জানি আপনি আছেন। সারাদিন রাদিন। নীরবতা। তারপর সেই দূরের কণ্ঠস্বর, আগের বারের মতো ভাঙা, অস্পষ্ট, কিন্তু এবার একটু বেশি শোনা গেল। চলে যান, বিপদ। তারানাথ বললেন, যাব না। ও শুনছে আপনার কথা, সাবধান। ছায়া থামল মস্তিষ্কের পাত্রের সামনে, এবং তারানাথ অনুভব করলেন ছায়ার মনোযোগ এখন তার দিকে। আগে ছায়া ঘরটা পরীক্ষা করছিল, এখন সে তারানাথকে পরীক্ষা করছে। তারানাথ উঠলেন মালা হাতে, এবং সরাসরি ছায়ার দিকে এগোলেন। ছায়ার সামনে 3 পা দূরে এসে তারানাথ থামলেন। এই কাছে থেকে ছায়াটাকে দেখলে একটু স্পষ্ট হয়। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। মানুষের আকার কিন্তু মানুষ নয়। উচ্চতা স্বাভাবিক মানুষের মতো, কিন্তু প্রান্তগুলো ঝাপসা, যেন ঠিকমতো আকার ধরেনি। এবং সেই ঝাপসা রূপের মধ্যে 2টো জায়গা আছে, যেখানে অন্ধকার আরও গাঢ়, চোখের জায়গায়। সেই 2টো গাঢ় অন্ধকার তারানাথের দিকে তাকিয়ে আছে। তারানাথ বললেন জোরে,
তুমি এখানে থাকতে পারবে না। ছায়া নড়ল না। এই মস্তিষ্কে একজন মানুষ আছেন, তার জায়গায় তোমার অধিকার নেই। এবার ছায়া একটা কাজ করল যা তারানাথ আশা করেননি। সেই দুটো গাঢ় অন্ধকার হঠাৎ উজ্জ্বল হল, লাল, তীব্র লাল। এবং সেই লাল আলো তারানাথের চোখে পড়তেই মাথায় একটা ঝাঁকি লাগল। তারানাথ একটু পিছিয়ে গেলেন। মাথায় যন্ত্রণা শুরু হলো, তীব্র। এবং সেই যন্ত্রণার সাথে একটা ছবি এলো মনে। অন্ধকার ঘর, বন্ধ দরজা, এবং সেই অন্ধকারে একা একটা মানুষ মাটিতে পড়ে আছেন, মুখে ভয়ের ছাপ। তারানাথ বুঝলেন এটা আগের মৃত্যুগুলোর স্মৃতি। ছায়া দেখাচ্ছে সে কি করেছে এবং কি করতে পারে। হুমকি। তারানাথ মালা শক্ত করলেন এবং বললেন দৃঢ় গলায়, দেখিয়েছ, এখন শোনো। মন্ত্র শুরু করলেন। এবার আর বাধার মন্ত্র নয়, এবার তারানাথ পড়লেন বন্ধনের মন্ত্র, যে মন্ত্র অশুভ শক্তিকে একটা জায়গায় আটকে রাখে, নড়তে দেয় না। ছায়া সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল, যেন একটা বাধা পড়ল, কিন্তু সরল না, বরং ছায়া আরও গাঢ় হল। সেই লাল আলো আরও তীব্র হল এবং ঘরের তাপমাত্রা হঠাৎ এমন নামল, তারানাথের নিঃশ্বাসে ধোঁয়া বেরোতে শুরু করল। যন্ত্রের একটা অ্যালার্ম বেজে উঠল। তারানাথ ঘুরলেন। মস্তিষ্কের পাশের যন্ত্রে লাল আলো জ্বলছে, সবুজ রেখা লাফাচ্ছে অস্বাভাবিকভাবে, এবং মস্তিষ্কের পাত্রের তরল ঘোলা হতে শুরু করেছে। তারানাথ দ্রুত মস্তিষ্কের কাছে গেলেন। অমলেন্দুবাবু! তরল আরও ঘোলা হচ্ছে। যন্ত্রের অ্যালার্ম বাজছে। নিচে থেকে ডক্টর মিত্রের পায়ের শব্দ শোনা গেল। তিনি উঠে আসছেন। তারানাথ পিছনে ফিরলেন। ছায়া এগিয়ে আসছে। ডক্টর মিত্র দরজা খুলে ঢুকলেন এবং ঘরের অবস্থা দেখে থামলেন। তাপমাত্রা, অ্যালার্ম এবং তারানাথের মুখ। কি হয়েছে? তারানাথ বললেন দ্রুত, যন্ত্র ঠিক করুন, মস্তিষ্কে রক্ত সরবরাহ ঠিক রাখুন। ডক্টর মিত্র ছুটলেন যন্ত্রের দিকে। তারানাথ ছায়ার দিকে ঘুরলেন। ছায়া থেমেছে, কারণ ঘরে নতুন মানুষ এসেছে। তারানাথ বুঝলেন ছায়া দুজনের মধ্যে কাকে আক্রমণ করবে ঠিক করছে। ডক্টর মিত্র অনেক সহজ শিকার, কারণ তিনি কিছু জানেন না, কোনো সুরক্ষা নেই। তারানাথ দ্রুত ডক্টর মিত্রের কাছে গেলেন। পকেট থেকে একটু বিভূতি বের করলেন। ডক্টর মিত্রের কাঁধে দিলেন। কি করছেন? ডক্টর মিত্র অবাক হলেন। চুপ করুন, কাজ করুন। ডক্টর মিত্র যন্ত্র ঠিক করতে লাগলেন। তারানাথ পেছনে দাঁড়িয়ে ছায়ার দিকে তাকিয়ে আছেন। ছায়া এগোলো না। বিভূতির সুরক্ষা কাজ করছে, কিন্তু তারানাথ জানেন এটা সাময়িক। যন্ত্র ঠিক হলো, অ্যালার্ম বন্ধ হলো, মস্তিষ্কের তরল পরিষ্কার হতে শুরু করল। ডক্টর মিত্র ঘুরলেন। কি হয়েছিল বলুন? তারানাথ বললেন, একটু পরে, এখন এই ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু প্লিজ। ডক্টর মিত্র তারানাথের মুখ দেখলেন এবং বেরিয়ে গেলেন। তারানাথ দরজা বন্ধ করলেন। ঘরে আবার একা, ছায়া কোণে এবং মস্তিষ্ক। তারানাথ মেঝেতে বসলেন, পদ্মাসনে, মালা হাতে, এবং চোখ বন্ধ করলেন। এটা তারানাথের একটা বিশেষ পদ্ধতি। যখন সাধারণ উপায়ে কোনো শক্তির সাথে যোগাযোগ করা যায় না, তখন নিজের মনকে গভীরে নিয়ে যেতে হয়। একটা অবস্থায় পৌঁছাতে হয় যেখানে বাইরের জগৎ কম গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং ভেতরের জগৎ বেশি স্পষ্ট হয়। এই অবস্থায় যে শক্তিগুলো সাধারণত অদৃশ্য থাকে, তারা দৃশ্যমান হয়। যে কণ্ঠস্বর সাধারণত শোনা যায় না,
তারা শোনা যায়। এই পদ্ধতিতে বিপদও আছে। নিজেকে এতটা খুলে দিলে ছায়ার পক্ষে আক্রমণ করা সহজ হয়। তারানাথ সেটা জানেন, কিন্তু অমলেন্দুর কণ্ঠস্বর শুনতে হলে এছাড়া উপায় নেই। তারানাথ নিঃশ্বাস স্থির করলেন, মালায় দানা টিপতে শুরু করলেন, মন্ত্র মনে মনে। ধীরে ধীরে বাইরের শব্দ কমল, যন্ত্রের আওয়াজ দূরে সরে গেল, ঘরের আলো চোখের পাতার আড়ালে ম্লান হল এবং ভেতরের জগৎ খুলতে শুরু করল। প্রথমে অন্ধকার, তারপর সেই অন্ধকারে ধীরে ধীরে কিছু দেখা যেতে লাগল। ঘরের মতো একটা জায়গা, কিন্তু ঘর নয়। চারদিকে দেওয়াল আছে, কিন্তু দেওয়ালের রং নেই, রং ধূসর। ছাদ নেই, মেঝে আছে, কিন্তু মেঝে পাথরের মতো কঠিন। এবং সেই ঘরের মাঝখানে একটা মানুষ, বয়স্ক, চশমা পরা, মুখে সেই গম্ভীর ভাব। অমলেন্দু বসু। তারানাথ বললেন, অমলেন্দু বাবু। অমলেন্দু চমকে ঘুরলেন। তারানাথ, আপনি এখানে কিভাবে? এটা আমার মনের জগৎ। আপনার সাথে কথা বলার একমাত্র পথ এটাই। অমলেন্দু এগিয়ে এলেন, তার মুখে উদ্বেগ স্পষ্ট। চলে যান, এটা বিপজ্জনক। ও দেখছে। কে দেখছে? যে আমার মস্তিষ্কে ঢুকেছে। ও সব দেখছে, সব শুনছে। আমি যখন আপনার সাথে কথা বলি, ও জানতে পারে। তারানাথ বললেন, তারপরও বলুন, কে এসেছে? অমলেন্দু একটু ইতস্তত করলেন, তারপর বললেন, আমি তান্ত্রিক সাধনা করতাম, আপনি জানেন। কিন্তু আমার সাধনার পথে একটা ভুল ছিল। আমি একটা উচ্চতর শক্তিকে ডাকার চেষ্টা করেছিলাম, জ্ঞান পাওয়ার জন্য। সেই ডাক শুনে যে এলো, সে জ্ঞান দেয়নি। সে বসে রইল, অপেক্ষা করল। কিসের অপেক্ষা? আমার মৃত্যুর। অমলেন্দু বললেন, আমি মারা যাব জানতাম। ভেবেছিলাম মারা গেলে সে চলে যাবে, কিন্তু প্রণব আমার মস্তিষ্ক জীবিত রাখল এবং সেই শক্তি সুযোগ পেল। সে এখন কি করছে? আমার সাধনার শক্তি সংগ্রহ করছে। আমি বছরের পর বছর যে শক্তি জমিয়েছিলাম সেটা খাচ্ছে, এবং প্রতিটি মৃত্যু তাকে আরও শক্তিশালী করছে। তারানাথ বললেন, এটা কতদিন চলেছে? প্রথম মাসে সে শুধু অপেক্ষা করেছে। দ্বিতীয় মাস থেকে আমার শক্তি নিতে শুরু করেছে এবং মানুষ মারতে শুরু করেছে। আপনি আটকাতে পারেননি? অমলেন্দুর মুখে একটা কষ্ট এলো। চেষ্টা করেছি, কিন্তু এই মস্তিষ্কে আমি তার বন্দী। সে অনেক শক্তিশালী এবং আমার শক্তি কমছে। তারানাথ বললেন, তাকে তাড়ানোর পথ আছে? অমলেন্দু একটু চুপ করলেন, তারপর বললেন, একটা পথ আছে, কিন্তু সেই পথে ঝুঁকি আছে। বলুন। আমার তান্ত্রিক সাধনায় একটা বিশেষ মন্ত্র ছিল। সেই মন্ত্র এই শ্রেণীর শক্তিকে বন্দী করতে পারে, কিন্তু সেই মন্ত্র পড়তে হবে মস্তিষ্কের খুব কাছে দাঁড়িয়ে, এবং মন্ত্র পড়ার সময় সে পুরো শক্তি দিয়ে আক্রমণ করবে। মন্ত্রটা কি? অমলেন্দু বলতে শুরু করলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই ধূসর ঘরে একটা পরিবর্তন এলো। অন্ধকার ঘন হলো এবং দূরে একটা লাল আলো জ্বলে উঠল। অমলেন্দু চিৎকার করলেন, সে জানতে পেরেছে। জান তারানাথ, এখনই! তারানাথ চোখ খুললেন। মেঝেতে বসে আছেন। ঘরটা এখন অনেক ঠান্ডা,
এবং ছায়া আর কোণে নেই। সামনে এক পা দূরে তারানাথ সরার সুযোগ পেলেন না। ছায়া আক্রমণ করল। সরাসরি শারীরিক আঘাত নয়, একটা চাপ, মনের উপর চাপ, এবং সেই চাপের সাথে ছবি আসতে শুরু করল। মনের মধ্যে ঢোকে আসছে জোর করে অন্ধকার ছবি, ভয়ের ছবি, মৃত্যুর ছবি। তারানাথের মাথা যন্ত্রণায় পড়ে গেল, কিন্তু তারানাথ মালা ছাড়লেন না। মন্ত্র পড়তে শুরু করলেন। ছায়া চাপ বাড়ল। তারানাথের হাত কাঁপতে শুরু করল, কিন্তু মন্ত্র বন্ধ হল না। এই মুহূর্তে তারানাথ জানেন যে থামলে শেষ। মন্ত্রের ধারাবাহিকতা ভাঙলে সুরক্ষা ভাঙবে, এবং সুরক্ষা ভাঙলে যা হবে তা আগের তিনজনের মতো হবে। মন্ত্র চলল, ছায়ার চাপ চলল, দুটো শক্তি মুখোমুখি। কতক্ষণ চলল বলা কঠিন। তারানাথের পরে মনে হয়েছে 15 মিনিট, কিন্তু হয়তো বেশি, হয়তো কম। শেষে ছায়া স্বরূপ। চাপ কমল। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। মাথা ভারী, হাত কাঁপছে, কিন্তু মালা হাতে আছে এবং মন্ত্র শেষ হয়েছে। ছায়া পিছিয়ে গেছে মস্তিষ্কের পাত্রের কাছে, এবং সেখানে দাঁড়িয়ে আছে। তারানাথ বুঝলেন ছায়া ফিরে গেছে মস্তিষ্কে। অমলেন্দুকে আরো শক্ত করে আটকাতে। ভোর হলো, ঘরের জানালায় আলো এলো। তারানাথ উঠলেন। শরীর ক্লান্ত, কিন্তু মস্তিষ্কের পাত্র ঠিক আছে। যন্ত্র চলছে, সবুজ রেখা স্বাভাবিক। ডক্টর মিত্র দরজা খুলে ঢুকলেন। তারানাথের অবস্থা দেখলেন। কি হয়েছিল সারা রাত? তারানাথ চেয়ারে বসলেন। বসুন, বলছি। ডক্টর মিত্র সব শুনলেন চুপ করে, একবারও থামালেন না। শেষে বললেন, বিশ্বাস করা কঠিন জানি, কিন্তু রাতের যন্ত্রের রেকর্ড আছে। ডক্টর মিত্র উঠলেন এবং একটা কাগজের রোল বের করলেন। দেখুন। তারানাথ দেখলেন মস্তিষ্কের তরঙ্গের রেকর্ড, রাত 12টা থেকে ভোর পর্যন্ত। প্রথম দিকে স্বাভাবিক, তারপর হঠাৎ লাফ। রাত 2:30টায় সর্বোচ্চ, তারপর নামতে শুরু করল। ভোরের দিকে স্বাভাবিকের কাছাকাছি। এই লাফটা, ডক্টর মিত্র একটা জায়গায় আঙুল রাখলেন। এই সময়ে কি হয়েছিল? ছায়া আক্রমণ করেছিল। ডক্টর মিত্র চুপ করে রইলেন, তারপর বললেন, আমি বিজ্ঞানী, অলৌকিক মানি না, কিন্তু এই রেকর্ড এবং গত 1 মাসের 3টি মৃত্যু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারছি না। পারবেন না? তাহলে কি করতে হবে? তারানাথ বললেন, অমলেন্দুবাবু একটা মন্ত্রের কথা বলছিলেন। সেই মন্ত্র দিয়ে ছায়াকে বন্দী করা যাবে, কিন্তু পুরো মন্ত্র বলার আগে ছায়া টের পেয়ে গেছে। তাহলে আজ রাতে আবার চেষ্টা করতে হবে। ডক্টর মিত্র বললেন, আমি সাহায্য করতে পারি? তারানাথ একটু ভাবলেন। হ্যাঁ। কিভাবে? আজ রাতে আপনি যন্ত্র দেখবেন, আমি অমলেন্দুবাবুর সাথে কথা বলবো। মন্ত্র শেষ করতে হবে, এবং যন্ত্র যদি আবার সমস্যায় পড়ে আপনি ঠিক করবেন। এটুকু পারব। তারানাথ বললেন, এবং একটা কাজ। কি? সুনন্দা দেবীকে ডাকুন। ডক্টর মিত্র অবাক হলেন। কেন? তারানাথ বললেন, কারণ অমলেন্দুবাবুর মন্ত্র শেষ করতে হলে তাকে শক্তি দিতে হবে, এবং সেই শক্তি আসবে
তার স্ত্রীর কাছ থেকে। ডক্টর মিত্র একটু থামলেন, তারপর বললেন, ঠিক আছে। বেলা বাড়ল। তারানাথ বিশ্রাম নিলেন। বিকেলে সুনন্দা এলেন। তারানাথ তাকে সব বললেন। সুনন্দা শুনলেন, কাঁদলেন না, শুধু একটা প্রশ্ন করলেন, অমলেন্দু কি কষ্টে আছেন? তারানাথ সত্যি বললেন, হ্যাঁ। সুনন্দা মাথা নাড়লেন। কি করতে হবে বলুন? তারানাথ বললেন, আজ রাতে আপনাকে মস্তিষ্কের পাশে থাকতে হবে। অমলেন্দুবাবু আপনার উপস্থিতি অনুভব করবেন, সেটা তাকে শক্তি দেবে। এতটুকুই? এতটুকুই। সুনন্দা বললেন, আমি থাকব। রাত নামল। ল্যাবরেটরিতে 3 জন, তারানাথ, ডক্টর মিত্র, সুনন্দা এবং কাচের পাত্রে অমলেন্দুর মস্তিষ্ক। সুনন্দা পাত্রের পাশে চেয়ারে বসলেন, ডক্টর মিত্র যন্ত্রের কাছে, তারানাথ মাঝখানে। রাত বাড়ল। ঘর নিস্তব্ধ এবং তারানাথ অপেক্ষা করলেন, কারণ তিনি জানেন ছায়া আসবে এবং এবার শেষ লড়াই হবে। রাত 11টা। ল্যাবরেটরিতে 3 জন মানুষ এবং একটা কাচের পাত্র, এবং সেই পাত্রে যা আছে তা একসাথে 2টো জিনিস, একজন মানুষের অবশিষ্ট এবং একটা অশুভ শক্তির আবাস। এবং এই 2টো জিনিস একই জায়গায় থাকতে পারে না, অথচ থাকছে, কারণ একটা বের হতে চাইছে এবং অন্যটা ছাড়তে চাইছে না। তারানাথ এই কথা জানেন, এবং জানেন বলেই তিনি ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন। মালার দানায় দানায় মন্ত্র মনে করছেন, নিঃশ্বাস নিয়ন্ত্রণ করছেন, কারণ যে লড়াই আসছে তার জন্য শুধু জ্ঞান নয়, শরীর ও মনের পূর্ণ শক্তি দরকার। সুনন্দা বসে আছেন মস্তিষ্কের পাত্রের পাশে, তার হাত পাত্রের কাছে রাখা। স্পর্শ করছেন না, কিন্তু কাছে আছেন, এবং তার মুখে যে ভাব আছে তাতে তা ভয়ের নয়, শোকের নয়, বরং একটা দৃঢ়তা আছে যা দেখলে মনে হয় এই মহিলা সিদ্ধান্ত নিয়ে এসেছেন এবং সেই সিদ্ধান্ত থেকে সরবেন না। ডক্টর মিত্র যন্ত্রের পাশে, নোটবুক হাতে, কিন্তু নোটবুকে কিছু লিখছেন না, শুধু ধরে আছেন, যেন একটা চেনা জিনিস হাতে থাকলে ভরসা পাওয়া যায়। ঘরে যন্ত্রের মৃদু শব্দ, এবং সেই শব্দের আড়ালে আরেকটা কিছু আছে যা শব্দ নয়, উপস্থিতি। তারানাথ অনুভব করছেন, ছায়া এখনো আসেনি, কিন্তু আসছে। এটা টের পাওয়া যাচ্ছে যেভাবে ঝড়ের আগে বাতাস থেমে যায়, যেভাবে বৃষ্টির আগে মাটির গন্ধ আসে, সেভাবে। তারানাথ বললেন, সুনন্দা দেবী? হ্যাঁ। অমলেন্দুবাবুর কথা মনে করুন, তার ভালো স্মৃতি, আপনাদের একসাথে কাটানো সময়। সুনন্দা একটু অবাক হলেন। কেন? কারণ আপনার মনের সেই ছবিগুলো তার কাছে পৌঁছাবে এবং সেটা তাকে শক্তি দেবে। সুনন্দা চুপ করলেন, তারপর চোখ বন্ধ করলেন। রাত 11:30টায় ছায়া এলো। আগের মতো কোণ থেকে নয়, এবার সরাসরি দরজার দিক থেকে, যেন বাইরে থেকে এলো। এবং এবার ছায়া আগের চেয়ে বড়। আগে মানুষের আকার ছিল, এখন বড়, ঘরের অর্ধেক ছাদ পর্যন্ত উঠেছে, এবং সেই 2টো লাল চোখ আগের চেয়ে উজ্জ্বল। তারানাথ উঠলেন। ডক্টর মিত্র যন্ত্রের দিকে সরলেন। সুনন্দা চোখ খুললেন এবং দেখলেন, কিন্তু নড়লেন না। তারানাথ মালা তুললেন। কামাক্ষা মন্ত্র
শুরু করলেন। এই মন্ত্র তারানাথের সাধনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। গুরু বলেছিলেন শেষ পরিস্থিতিতে ব্যবহার করতে। ছায়া থামল, কিন্তু থামার ভেতর একটা রাগ আছে। সেই রাগ ঘরে অনুভব করা যাচ্ছে, তাপের মতো, কিন্তু উষ্ণ তাপ নয়, বিপরীত। তারানাথ মন্ত্র পড়তে পড়তে এগোলেন ছায়ার দিকে। এটাও একটা কৌশল। সাধারণত মানুষ ছায়া দেখলে পিছিয়ে যায়, পিছিয়ে গেলে ছায়া এগোয়। কিন্তু যদি এগিয়ে যাওয়া যায়, ছায়া বুঝতে পারে না কি করবে। ছায়া পিছিয়ে গেল, অল্প, কিন্তু পিছিয়ে গেল। তারানাথ আরও এগোলেন। ঘরের মাঝখানে তারানাথ এবং ছায়া মুখোমুখি। মন্ত্র চলছে, ছায়া স্থির। এবং তারপর ছায়া একটা কাজ করল যা তারানাথ আশা করেননি। সে দুটো ভাগ হল। একটা অংশ তারানাথের সামনে রইল, অন্য অংশ ঘুরে গেল সুনন্দার দিকে। তারানাথ বুঝলেন এটা একটা কৌশল। ছায়া তাকে ভাগ করছে মনোযোগে। তারানাথ সুনন্দাকে বাঁচাতে গেলে সামনের অংশ আক্রমণ করবে। সামনেরটার দিকে মনোযোগ দিলে সুনন্দা বিপদে পড়বে। সুনন্দা দেখলেন তার দিকে ছায়া আসছে, কিন্তু তিনি উঠলেন না। পাত্রের কাছে হাত রাখলেন এবং বললেন, অমলেন্দু। সেই মুহূর্তে অদ্ভুত কিছু হলো। মস্তিষ্কের পাত্রের তরল হঠাৎ কেঁপে উঠল। সবুজ রেখা একটা বড় লাফ দিল এবং সুনন্দার দিকে যাওয়া ছায়ার অংশ থামল। যেন একটা দেওয়াল পড়ল, অদৃশ্য দেওয়াল। তারানাথ বুঝলেন অমলেন্দু সাড়া দিয়েছেন। স্ত্রীর ডাক শুনে তিনি শেষ শক্তি দিয়ে একটা সুরক্ষা তৈরি করেছেন সুনন্দার জন্য। কিন্তু সেটা বেশিক্ষণ থাকবে না। তারানাথ দ্রুত মনে করলেন আজ রাতের পরিকল্পনা। অমলেন্দুর কাছ থেকে মন্ত্রের বাকি অংশ নিতে হবে। কিন্তু সরাসরি কথা বললে ছায়া আবার বাধা দেবে, গত রাতের মতো। তারানাথের একটা ধারণা এলো, ঝুঁকিপূর্ণ, কিন্তু এই মুহূর্তে অন্য পথ নেই। ডক্টর মিত্র। হ্যাঁ। যন্ত্রে ইজি চালু আছে? হ্যাঁ। কাগজ বেরোচ্ছে? হ্যাঁ। সেই কাগজ দেখুন। যদি তরঙ্গে কোনো নিয়মিত প্যাটার্ন আসে বলুন। ডক্টর মিত্র যন্ত্রের দিকে মনোযোগ দিলেন। তারানাথ সামনের ছায়ার দিকে মন্ত্র চালিয়ে গেলেন এবং মনে মনে অমলেন্দুকে বললেন, মন্ত্রটা পাঠান, কথায় নয়, তরঙ্গে। 1 মিনিট, 2 মিনিট। ডক্টর মিত্র বললেন, একটা প্যাটার্ন আসছে, উঁচু নিচু, উঁচু নিচু, ছন্দের মতো। তারানাথ বললেন, গনুন, উঁচু কতটা, নিচু কতটা। ডক্টর মিত্র গুনলেন, 3 উঁচু, 1 নিচু, 3 উঁচু, 2 নিচু। তারানাথ মনে রাখলেন, কিন্তু এটা মন্ত্র নয়, এটা কোনো সংকেত। তারানাথ ভাবলেন, অমলেন্দু বিজ্ঞানী, সংকেত পাঠাতে চাইলে বৈজ্ঞানিক পদ্ধতিতে পাঠাবেন, মোর্স কোড। ডক্টর মিত্র, মোর্স কোড জানেন? একটু থামলেন ডক্টর মিত্র। আমি জানি, সুনন্দা বললেন। তারানাথ ঘুরলেন। পাত্রের কাছে থেকে যন্ত্রের দিকে আসুন। সুনন্দা উঠলেন। সেই মুহূর্তে সুনন্দার দিকের ছায়া আবার নড়ল। কিন্তু তারানাথ সঙ্গে সঙ্গে একটা তীব্র মন্ত্র পড়লেন এবং সামনের ছায়াকে পিছু হটাতে বাধ্য করলেন। সুনন্দা যন্ত্রের কাছে পৌঁছালেন। পড়ুন। ডক্টর মিত্র তরঙ্গের কাগজ এগিয়ে দিলেন। সুনন্দা দেখলেন এবং পড়তে শুরু করলেন ধীরে, একটু একটু করে। ছায়া দুটো অংশে ভাগ হয়ে আছে।
তারানাথ সামনের অংশকে আটকে রেখেছেন মন্ত্র দিয়ে। সুনন্দার দিকের অংশ তাকে লক্ষ্য করছে এবং সুনন্দা পড়ছেন, প্রণম প্রণম চণ্ডী মহাশক্তি। তারানাথ শুনলেন এটা মন্ত্রের শুরু। অমলেন্দু তরঙ্গে মন্ত্র পাঠাচ্ছেন, অষ্টভুজা বিশ্বরূপা মহামায়া। মন্ত্রের প্রতিটি শব্দ তারানাথের কানে পৌঁছাচ্ছে এবং তারানাথ সেটা মনে রাখছেন। কিন্তু ছায়া বুঝতে পেরেছে সুনন্দার দিকের অংশ হঠাৎ আক্রমণ করল, সরাসরি সুনন্দার দিকে নয়, যন্ত্রের দিকে। যন্ত্রে একটা ধাক্কা লাগলো, অদৃশ্য ধাক্কা। যন্ত্র কেঁপে উঠল, অ্যালার্ম বাজল। ডক্টর মিত্র চিৎকার করলেন, রক্ত সরবরাহ বন্ধ হচ্ছে। তারানাথ বিপদ বুঝলেন। যন্ত্র বন্ধ হলে মস্তিষ্ক মরবে, অমলেন্দু মরবেন এবং মন্ত্র শেষ হবে না। তারানাথ একটা সিদ্ধান্ত নিলেন, 1 সেকেন্ডে। সামনের ছায়াকে ছেড়ে দিলেন, মানে সামনের দিকের মন্ত্র বন্ধ করলেন এবং দৌড়ালেন যন্ত্রের দিকে। পেছনে সামনের ছায়া মুক্ত হয়ে তারানাথের দিকে ঝাঁপিয়ে পড়ল। তারানাথের পিঠে একটা চাপ লাগলো, পড়ে গেলেন মেঝেতে। কিন্তু হাত বাড়িয়ে যন্ত্রের একটা নব ধরলেন এবং ঘোরালেন। ডক্টর মিত্র অন্য দিক থেকে ধরলেন, একসাথে ঠেলে যন্ত্র সচল রাখলেন। অ্যালার্ম বন্ধ হলো, কিন্তু তারানাথ এখনো মেঝেতে এবং ছায়া তার উপরে। এই মুহূর্তটা তারানাথ পরে বহুবার মনে করেছেন। মেঝেতে শুয়ে আছেন, ছায়া উপরে। সেই দুটো লাল চোখ সরাসরি তারানাথের চোখে। এই মুহূর্তে ছায়া যা চায় করতে পারে। তারানাথের শরীর নড়ছে না, মালা হাতে আছে, কিন্তু মন্ত্র পড়ার শক্তি নেই। এবং তারানাথের মনে হলো এবার শেষ। কিন্তু তখন একটা কণ্ঠস্বর এলো, সুনন্দাদ। সর্বদা শরণ্যা ত্রিভুবনেশ্বরী। মন্ত্রের পরের অংশ। সুনন্দা থামেননি, যন্ত্রের কাগজ ধরে পড়ে যাচ্ছেন এবং সেই মন্ত্র তারানাথের কানে পৌঁছাচ্ছে। তারানাথের মুঠোয় মালা শক্ত হলো, শরীরে একটু শক্তি ফিরল। তারানাথ শ্বাস নিলেন এবং শুরু করলেন। মেঝে থেকেই, শুয়ে শুয়েই মন্ত্র। সুনন্দা পড়ছেন, তারানাথ পড়ছেন, দুটো কণ্ঠস্বর একসাথে। ছায়া এক মুহূর্ত থামল, যেন বুঝতে পারছে না কি হচ্ছে। তারানাথ উঠলেন ধীরে, কাঁপতে কাঁপতে, কিন্তু উঠলেন এবং মন্ত্র থামল না। ছায়া পিছিয়ে গেল একটু। তারানাথ এগোলেন। সুনন্দা পড়ছেন, মন্ত্র এগোচ্ছে। ঘরে এখন একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে। তারানাথ মন্ত্র পড়ছেন এবং মন্ত্রের শব্দগুলো ঘরে ভাসছে। এটা সাধারণ শব্দ নয়, এই শব্দ স্তরে স্তরে জমা হচ্ছে, একটার উপর আরেকটা, এবং সেই স্তরগুলো একটা দেওয়াল তৈরি করছে ছায়ার চারদিকে। ছায়া বুঝতে পারছে সে আটকে যাচ্ছে, এবং সেটা বুঝতে পেরে সে শেষ চেষ্টা করল। দুটো অংশ এক হয়ে গেল এবং পুরো শক্তি দিয়ে তারানাথের দিকে ঝাঁপিয়ে পড়ল। তারানাথ আঘাতটা অনুভব করলেন বুকে, শারীরিক নয়, মানসিক। এবং সেই মানসিক আঘাতে মাথায় ছবি এলো। কিন্তু এবার শুধু অন্ধকার ছবি নয়, এবার ছায়া তারানাথের ভয়গুলো দেখাচ্ছে, সবচেয়ে গভীর ভয়। তারানাথ নিজে হয়তো জানতেন না সেই ভয়গুলো কি, কিন্তু ছায়া জানে, কারণ ছায়া মস্তিষ্কে থাকে এবং মস্তিষ্ক মানুষের সব ভয় জানে।
প্রথম ছবি। তারানাথ একা। সাধনা ব্যর্থ হয়েছে। যা করতে এসেছিলেন তা হয়নি, এবং সামনে একটা অন্ধকার যার শেষ নেই। তারানাথ একটু থামলেন। মন্ত্র ধীর হল। ছায়া এগোল। দ্বিতীয় ছবি। তারানাথ মারা যাচ্ছেন, একা, কেউ জানছে না। মন্ত্র আরও ধীর হল। ছায়া আরও এগোল। তৃতীয় ছবি আসার আগে তারানাথ কিছু একটা করলেন। চোখ বন্ধ করলেন এবং নিজেকে বললেন এক কথা, ভয় আছে, কিন্তু ভয় আমি নই। গুরু একদিন বলেছিলেন, সাধনার পথে সবচেয়ে বড় বাধা মৃত্যু ভয় নয়, ব্যর্থতার ভয়। কারণ মৃত্যু একবার আসে, কিন্তু ব্যর্থতার ভয় প্রতিদিন আসে। এবং যে তান্ত্রিক সেই ভয়কে দেখতে পায় কিন্তু তার দ্বারা পরিচালিত হয় না, সেই পারে। তারানাথ সেই কথা মনে করলেন এবং চোখ খুললেন। সামনে ছায়া, লাল চোখ। কিন্তু তারানাথ ভয় অনুভব করলেন না। ক্লান্তি আছে, যন্ত্রণা আছে, কিন্তু ভয় নেই। এবং মন্ত্র আবার শুরু হলো, পূর্ণ শক্তিতে। সুনন্দা এখনো পড়ছেন। তার গলা কাঁপছে, কিন্তু থামছেন না। অপরাজিতা, মহাবলা, সর্বশত্রু বিনাশিনী। শেষের দিকে পৌঁছাচ্ছে মন্ত্র। তারানাথ সেটা অনুভব করছেন, এবং ছায়াও অনুভব করছে। ছায়া ছটফট করছে। সেই লাল চোখ এদিক ওদিক ঘুরছে, পালানোর পথ খুঁজছে। কিন্তু মন্ত্রের দেওয়াল এখন চারদিকে। ডক্টর মিত্র যন্ত্র ধরে দাঁড়িয়ে আছেন। তারানাথ মন্ত্র পড়ছেন। সুনন্দা শেষ লাইনে পৌঁছালেন। বন্ধন মন্ত্র, ত্রিকালকা আবদ্ধ হ। এবং তারানাথ সেই শেষ শব্দগুলো পড়লেন জোরে। ঘরে একটা শব্দ হলো, কাজ ভাঙার মতো। কিন্তু কাজ ভাঙেনি। সেই শব্দ ছায়ার। ছায়া হঠাৎ সংকুচিত হলো, বড় আকার থেকে ছোট, তারপর আরো ছোট, এবং তারপর একটা আলো। অন্ধকার ছায়া থেকে আলো, এটা স্ববিরোধী, কিন্তু হলো। সেই আলো কালো, গাঢ়, যেন অন্ধকারের সবচেয়ে ঘন রূপ। সেই আলো মস্তিষ্কের পাত্রের দিকে ছুটল। তারানাথ চিৎকার করলেন, না! এবং মালা ছুড়লেন। মালা পাত্রের সামনে পড়ল, এবং সেই কালো আলো মালায় এসে আটকালে। থেমে গেল, স্থির, একটা বিন্দুর মতো। তারানাথ এগিয়ে গেলেন সেই বিন্দুর কাছে এবং বললেন, শেষ মন্ত্র, বন্ধনের চূড়ান্ত মন্ত্র, যে মন্ত্র পড়লে কোনো শক্তি মালার মধ্যে আটকে যায়। মন্ত্র শেষ হল। সেই কালো বিন্দু মালার মধ্যে প্রবেশ করল, এবং মালা একটা ঝাঁকুনি খেল। তারপর স্থির। ঘরে নীরবতা। সেই ঠান্ডা অনুভূতি নেই, সেই উপস্থিতি নেই, শুধু যন্ত্রের মৃদু শব্দ। তারানাথ মেঝেতে বসে পড়লেন। শরীরে আর শক্তি নেই। সুনন্দা ছুটে এলেন। ঠিক আছেন? হ্যাঁ। ডক্টর মিত্র যন্ত্র দেখলেন। সবুজ রেখা স্বাভাবিক, মস্তিষ্ক ঠিক আছে। তারানাথ হাতের মালা দেখলেন। মালার একটা দানা কালো হয়ে গেছে, এবং সেই ডানায় একটা কম্পন আছে। ছায়া আটকে গেছে। কিন্তু তারানাথ জানেন এটা স্থায়ী সমাধান নয়। মালায় আটকে রাখা যাবে কিছুদিন, কিন্তু শেষ পরিচ্ছেদ এখনো বাকি। সুনন্দা মস্তিষ্কের পাত্রের কাছে গেলেন, পাত্রে হাত রাখলেন। অমলেন্দু,
সবুজ রেখা একটু নড়ল, তারপর ধীর ছন্দে ওঠানামা করল। সুনন্দা দেখলেন এবং বললেন, পড়তে পারছি। তারানাথ উঠলেন। কি বলছেন? সুনন্দার চোখে জল। বলছেন, ধন্যবাদ। ঘরে নীরবতা, তারপর আবার তরঙ্গ। সুনন্দা পড়লেন এবং বললেন, বলছেন একটা কাজ বাকি। তারানাথ বললেন, কি কাজ? সুনন্দা একটু থামলেন, তারপর বললেন, বলছেন তাকে যেতে দিতে হবে। ঘরে নীরবতা। ডক্টর মিত্র বললেন, মানে? কিন্তু তারানাথ বুঝলেন এবং সুনন্দাও বুঝলেন। তার মুখে একটা কষ্ট এলো, কিন্তু চোখে একটা শান্তিও এলো। আমি জানতাম। সুনন্দা বললেন। তারানাথ বললেন, চতুর্থ পরিচ্ছেদে সিদ্ধান্ত নেবেন। সুনন্দা মাথা নাড়লেন এবং আবার পাত্রে হাত রাখলেন। মালার কালো দানা এখনো কাঁপছে, ছায়া আটকে আছে, কিন্তু বেশিক্ষণ নয়। ভোর হচ্ছে এবং শেষ লড়াইয়ের আগে সবাইকে একটু বিশ্রাম নিতে হবে। ভোরের আলো যখন কলকাতার ছাদগুলোয় পড়ছে, তখন তারানাথ ল্যাবরেটরির জানালায় দাঁড়িয়ে আছেন এবং বাইরে তাকিয়ে আছেন। কারণ ভেতরে তাকালে যা দেখতে হবে তার জন্য মনকে আরেকটু প্রস্তুত করা দরকার। শুধু শরীর প্রস্তুত থাকলে হয় না, মনও প্রস্তুত থাকতে হয়। এবং তারানাথের মন এই মুহূর্তে একটা ভারী প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে, যার উত্তর দেওয়ার অধিকার তার নেই, কিন্তু সেই উত্তরের ফলাফল তাকে বহন করতে হবে। রাতের লড়াইয়ে শরীর ক্লান্ত, হাতে এখনো সেই মালা যার একটা দানা কালো হয়ে গেছে এবং সেই দানায় এখনো একটা সূক্ষ্ম কম্পন আছে, ঘুমন্ত সাপের মতো, যেন বলছে, আমি আছি, আমি অপেক্ষা করছি। তারানাথ জানেন এই অপেক্ষা বেশিক্ষণ চলবে না। মালায় আটকে রাখার মন্ত্র শক্তিশালী, কিন্তু এই ছায়া আরও শক্তিশালী হয়ে উঠছিল অমলেন্দুর সাধনার শক্তি খেয়ে। মালায় যে পরিমাণ শক্তি আটকানো হয়েছে সেটা হয়তো একদিন থাকবে, হয়তো দুদিন। তারপর মালা ভেঙে বেরিয়ে আসবে এবং তখন লড়াই আবার শুরু হবে। কিন্তু তখন তারানাথের কাছে যে অস্ত্র আছে তার চেয়ে ছায়া অনেক বলবান হবে। তাই আজকের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। পেছনে পায়ের শব্দ। তারানাথ ঘুরলেন। সুনন্দা এসেছেন। রাতে ঘুমাননি, মুখ দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু চোখে একটা স্থিরতা আছে যা ঘুম না হওয়া মানুষের চোখে সাধারণত থাকে না। চা আনলাম, সুনন্দা বললেন। দুটো কাপ। তারানাথ একটা নিলেন। দুজন চুপ করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর সুনন্দা বললেন, তারানাথ বাবু, একটা প্রশ্ন। বলুন। অমলেন্দু কি সত্যি কষ্টে আছেন? তারানাথ চায়ে চুমুক দিলেন। সত্যি কথা বলা উচিত। হ্যাঁ, এই অবস্থায় থাকা যন্ত্রণার। তিনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু কিছু করতে পারছেন না। এবং এই ছায়া তার ভেতরে থাকার কারণে তিনি আরও বেশি কষ্টে আছেন। সুনন্দা মাথা নাড়লেন। আমি জানতাম। চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, তিনি কি মুক্তি চাইছেন? তারানাথ বললেন, হ্যাঁ। এবং মুক্তির একটাই পথ? একটাই। সুনন্দা কাপ নামালেন, জানালার বাইরে তাকালেন। আমি জেনেছিলাম এই মুহূর্ত আসবে। অমলেন্দু যেদিন চিঠি লেখেন সেদিন থেকে।
তারানাথ চুপ করে রইলেন। তিনি বিজ্ঞানকে ভালোবাসতেন, ডক্টর মিত্রের গবেষণাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু শেষের চিঠিতে লিখেছিলেন, যদি কিছু ভুল হয়, যদি তাকে যেতে দেওয়ার দরকার হয়, তাহলে আমি যেন বাধা না দিই। তারানাথ বললেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন? সুনন্দা ঘুরলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি। ডক্টর মিত্রকে ডাকা হলো। তিনি এলেন, মুখ থমথমে। রাতে ঘটনা দেখার পরে তার ভেতরে কিছু একটা পাল্টে গেছে, এটা বোঝা যাচ্ছে। তারানাথ বললেন, ডক্টর মিত্র, সুনন্দা দেবী একটা সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর মিত্র সুনন্দার দিকে তাকালেন। সুনন্দা বললেন, যন্ত্র বন্ধ করতে হবে। ঘরে নীরবতা। ডক্টর মিত্রের মুখে একটা ধাক্কার ভাব। কিন্তু তাহলে অমলেন্দু মারা যাবেন, সুনন্দা স্পষ্ট বললেন। হ্যাঁ, এবং এটাই তার ইচ্ছা। ডক্টর মিত্র বললেন, এটা আমার গবেষণা, 5 বছরের কাজ। জানি। অমলেন্দু নিজে সম্মতি দিয়েছিলেন, কিন্তু তখন জানতেন না এমন হবে। ডক্টর মিত্র উঠলেন, হাঁটলেন ঘরের এক কোণ থেকে অন্য কোণ, তারপর থামলেন। আমাকে আরেকটু সময় দিন, শেষবার ডেটা নিতে দিন। তারানাথ বললেন, কতক্ষণ লাগবে? ঘণ্টাখানেক। তারানাথ সুনন্দার দিকে তাকালেন। সুনন্দা মাথা নাড়লেন। ঠিক আছে। কিন্তু একটা সমস্যা ছিল। তারানাথ জানতেন, মালায় আটকানো ছায়া 1 ঘন্টা থাকবে কিনা নিশ্চিত নয়, এবং যদি ছায়া বেরিয়ে আসে সেই 1 ঘন্টার মধ্যে এবং যন্ত্র বন্ধ না হয়ে থাকে, তাহলে সে আবার মস্তিষ্কে ঢুকবে এবং তখন আর বের করা যাবে না। তারানাথ মালার সেই কালো দানার দিকে তাকালেন। কম্পন বাড়ছে। তারানাথ বললেন, ডক্টর মিত্র, দ্রুত করুন। ডক্টর মিত্র কাজ শুরু করলেন। যন্ত্রের নানা রিডিং নিতে লাগলেন, কাগজে লিখতে লাগলেন, এবং লিখতে লিখতে একসময় থামলেন। মস্তিষ্কের পাত্রের সামনে গেলেন, দাঁড়িয়ে রইলেন। তারানাথ দেখলেন ডক্টর মিত্রের চোখে জল। অমলেন্দু, ডক্টর মিত্র বললেন, তুমি জানতে না এমন হবে। আমি জানতাম না, আমি ভুল করেছি। সবুজ রেখা একটু নড়ল। ডক্টর মিত্র বললেন, আমার গবেষণা বিজ্ঞানের জন্য ছিল, মানুষের জন্য ছিল, কিন্তু তোমার জন্য ভালো হয়নি। এটা আমার ব্যর্থতা। আবার রেখা নড়ল। সুনন্দা বললেন, বলছেন ব্যর্থতা নয়, বলছেন আপনি চেষ্টা করেছিলেন, এবং বলছেন ধন্যবাদ। ডক্টর মিত্র মাথা নামালেন। একটু পরে মাথা তুললেন, চোখ মুছলেন। আমি প্রস্তুত। কিন্তু ঠিক সেই মুহূর্তে মালা কাঁপল তীব্রভাবে। তারানাথ হাত শক্ত করলেন। সেই কালো দানা থেকে একটা তাপ বেরোল এবং দানায় একটা ফাটল ধরল। তারানাথ বুঝলেন সময় নেই। ডক্টর মিত্র, এখনই। ডক্টর মিত্র ঘুরলেন। কিন্তু আমি এখনই। মালার দানায় ফাটল বাড়ছে। সেই কালো বিন্দু ফাটলের ফাঁক দিয়ে বেরোনোর চেষ্টা করছে। তারানাথ মন্ত্র শুরু করলেন, বন্ধনের মন্ত্র। কিন্তু এবার মন্ত্র ধরে রাখা কঠিন হচ্ছে। সারা রাতের লড়াইয়ে তারানাথের শক্তি কমেছে। মালার ফাটল আরও বাড়ল। সুনন্দা ডক্টর মিত্রের হাত ধরলেন। প্লিজ। ডক্টর মিত্র সুনন্দার চোখে তাকালেন। তারপর যন্ত্রের দিকে গেলেন। মূল সুইচের সামনে দাঁড়ালেন, হাত রাখলেন সুইচে এবং থামলেন। তারানাথ মন্ত্র পড়ছেন।
মালা কাঁপছে, ডক্টর মিত্রের হাত কাঁপছে, এবং 5 সেকেন্ড, 10 সেকেন্ড। সুনন্দা বললেন শান্ত গলায়, অমলেন্দু অপেক্ষা করছেন। ডক্টর মিত্র সুইচ নামালেন। যন্ত্র থামল। সেই মৃদু শব্দ বন্ধ হল। ঘরে একটা নিঃশব্দতা নামল, যা শব্দের অনুপস্থিতি নয়, অন্য কিছু। সবুজ রেখা ধীর হল, একটু একটু করে, এবং তারানাথ দেখলেন মস্তিষ্কের পাত্রের তরলে একটা পরিবর্তন আসছে। প্রথমে সামান্য, তারপর স্পষ্ট। তরল থেকে একটা আলো বেরোতে শুরু করল, সাদা আলো, উষ্ণ, এবং সেই আলো উপরে উঠছে ধীরে। এবং ঠিক সেই মুহূর্তে মালার দানা ভাঙল। সেই কালো বিন্দু পেরিয়ে এলো এবং মস্তিষ্কের দিকে ছুটল। কিন্তু তারানাথ প্রস্তুত ছিলেন। মালা ছুড়লেন না, এবার অন্য কিছু করলেন। পকেট থেকে সেই তামার পাত্র বের করলেন, বিভূতি, এবং সেই বিভূতি ছুড়লেন সেই কালো বিন্দুর পথে। বিভূতি বাতাসে ছড়িয়ে গেল এবং সেই কালো বিন্দু সেই বিভূতির মধ্যে পড়ল। একটা শব্দ হলো, চিৎকারের মতো, কিন্তু মানুষের চিৎকার নয়, এবং সেই কালো বিন্দু থামল মাঝ বাতাসে, স্থির। তারানাথ এগিয়ে গেলেন এবং শেষ মন্ত্র পড়লেন। এই মন্ত্র তিনি এর আগে মাত্র একবার পড়েছেন। গুরু শিখিয়েছিলেন, বলেছিলেন এই মন্ত্র বিপজ্জনক, কারণ এই মন্ত্র শুধু বন্দী করে না, ধ্বংস করে। কিন্তু এই মুহূর্তে অন্য পথ নেই। মন্ত্র শুরু হলো। সেই কালো বিন্দু কাঁপতে শুরু করল। তারানাথের হাত থেকে তামার পাত্র পড়ে গেল, কিন্তু তিনি থামলেন না। মন্ত্র চলল এবং সেই কালো বিন্দু ছোট হতে শুরু করল, ছোট, আরও ছোট, এবং শেষে একটা বিন্দু থেকে কিছু নেই মিলিয়ে গেল। ঘরে নীরবতা, সম্পূর্ণ নীরবতা। সেই উপস্থিতি নেই, সেই ঠান্ডা নেই, শুধু ভোরের আলো জানলায়, এবং মস্তিষ্কের পাত্র থেকে সেই সাদা আলো এখনো উঠছে, উষ্ণ, ধীর। তারানাথ পাত্রের সামনে দাঁড়ালেন, সেই আলোর দিকে তাকালেন এবং মনে মনে বললেন, অমলেন্দুবাবু। এবার উত্তর এলো, কণ্ঠস্বরে নয়, অনুভবে, একটা শান্তির অনুভব। 50 দিনের কষ্টের পরে একটা শান্তি, এবং সেই শান্তির মধ্যে একটা কথা, ধন্যবাদ। তারানাথ মাথা নোয়ালেন। সেই সাদা আলো ধীরে ধীরে উপরে উঠল, উঠতে উঠতে ছোট হলো এবং জানলার কাচ ভেদ করে বাইরে চলে গেল। তারানাথ জানলায় গেলেন, বাইরে তাকালেন। কলকাতার আকাশে সকালের আলো, সেই সাদা আলো কোথায় গেল দেখা গেল না, কিন্তু তারানাথ অনুভব করলেন সেটা চলে গেছে ভালো জায়গায়। সুনন্দা মস্তিষ্কের পাত্রের সামনে বসে আছেন। পাত্রে এখন শুধু তরল। মস্তিষ্ক আছে, কিন্তু সেই সবুজ রেখা নেই। যন্ত্র বন্ধ। সুনন্দার চোখে জল, কিন্তু কাঁদছেন না। তারানাথ পাশে গেলেন, কিছু বললেন না, পাশে দাঁড়িয়ে রইলেন। সুনন্দা একটু পরে বললেন, শেষে কি কষ্ট পাননি? তারানাথ বললেন, না, একদম শেষে নয়, শেষে শুধু শান্তি ছিল। সুনন্দা মাথা নাড়লেন। আমি বুঝতে পেরেছিলাম, আলো দেখলাম। দেখেছেন? সেটা কি তিনি? হ্যাঁ। সুনন্দা একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তাহলে তিনি এখন ভালো আছেন? হ্যাঁ,
ডক্টর মিত্র কোণে বসে আছেন, নোটবুক হাতে, কিন্তু কিছু লিখছেন না। তারানাথ তার কাছে গেলেন, বসলেন পাশে। ডক্টর মিত্র, আপনি কি ঠিক আছেন? ডক্টর মিত্র একটু থামলেন, তারপর বললেন, না। তারানাথ চুপ করে রইলেন। আমি 5 বছর গবেষণা করেছি, বিজ্ঞানের জন্য, মানুষের উপকারের জন্য, কিন্তু আমার বন্ধু কষ্ট পেয়েছে। 3 জন মানুষ মারা গেছে। এটা আমার দায়িত্ব। তারানাথ বললেন, আপনি জানতেন না? না জানাটাও একটা দোষ। তারানাথ একটু ভাবলেন, তারপর বললেন, বিজ্ঞান যা জানে না সেটা অজ্ঞতা। বিজ্ঞান যা অস্বীকার করে সেটা অহংকার। আপনি অজ্ঞতার দোষ করেছেন, অহংকারের নয়। ডক্টর মিত্র তাকালেন। পার্থক্যটা বলুন। অজ্ঞতা থেকে শেখা যায়, অহংকার থেকে নয়। ডক্টর মিত্র চুপ করে রইলেন, তারপর বললেন, আমি গতরাতে যা দেখেছি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। না। তাহলে সেটা কি? তারানাথ বললেন, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে অন্য কিছু শুরু হয়। সেটাকে আপনি যা নামে ডাকুন। ডক্টর মিত্র নোটবুকে কিছু লিখলেন। তারানাথ দেখলেন না কি লিখলেন। বেলা বাড়ল। ডক্টর মিত্র বললেন, মৃত 3 জনের পরিবারকে জানাতে হবে। হ্যাঁ। পুলিশে যেতে হবে। হ্যাঁ। কি বলবো? তারানাথ বললেন, সত্যি কথা বলতে পারবেন না। বলুন, গবেষণায় একটা ত্রুটি ছিল যা আপনি জানতেন না। সেই ত্রুটির কারণে মৃত্যু হয়েছে এবং গবেষণা বন্ধ করে দিচ্ছেন। এটা পুরো সত্যি নয়, কিন্তু মিথ্যাও নয়। ডক্টর মিত্র একটু থামলেন। ঠিক আছে। তারপর বললেন, তারানাথ বাবু, একটা প্রশ্ন। বলুন। এই গবেষণা, মানে মস্তিষ্ক জীবিত রাখার গবেষণা, এটা কি সম্পূর্ণ ভুল? তারানাথ ভাবলেন, বিজ্ঞান ভুল নয়, কিন্তু বিজ্ঞান একা যথেষ্ট নয়। অমলেন্দুবাবু বিজ্ঞানী ছিলেন এবং তান্ত্রিক ছিলেন, দুটো একসাথে। সেই দুটো মেলানোর চেষ্টায় সমস্যা হয়েছে। তাহলে আলাদা রাখতে হবে? না। তারানাথ বললেন, বরং একটা আরেকটাকে বুঝতে হবে। বিজ্ঞান যদি জানতো যে মানুষের মস্তিষ্কে শুধু নিউরন নেই, আরও কিছু আছে, তাহলে হয়তো এই পরীক্ষা এভাবে হতো না। ডক্টর মিত্র নোটবুকে আবার লিখলেন এবং এবার তারানাথ দেখলেন কি লিখছেন। লিখছেন মস্তিষ্ক ও আত্মার সম্পর্ক। তারানাথ কিছু বললেন না। বিকেলে সুনন্দা চলে যাওয়ার আগে তারানাথের সাথে একটু বসলেন। তারানাথ বাবু, হ্যাঁ, অমলেন্দু যদি এই সিদ্ধান্ত না নিতেন, মানে যদি থাকতে চাইতেন, তাহলে কি থাকতে পারতেন? তারানাথ সত্যি বললেন, না। এই ছায়াকে তাড়ানো গেলেও মস্তিষ্ক বেশি দিন থাকত না। যন্ত্র আছে, কিন্তু মানুষের শরীর ছাড়া মস্তিষ্ক একটা নির্দিষ্ট সময়ের বেশি চলে না। তাহলে শেষে এই পথই ছিল? হ্যাঁ। সুনন্দা উঠলেন। একটা কথা বলি। বলুন। অমলেন্দু আমাকে কখনো সিগারেট খেতে দিতেন না, বলতেন অপছন্দ। সুনন্দা একটু হাসলেন। আজ আসার পথে একটা কিনেছি। তারানাথ অবাক হলেন। খাবেন? না। সুনন্দা বললেন, খাবো না, কিন্তু কিনেছি।
কারণ এখন থেকে সিদ্ধান্তগুলো আমার। তারানাথ বুঝলেন। সুনন্দা বেরিয়ে গেলেন। সন্ধ্যায় তারানাথ ল্যাবরেটরি থেকে বেরিয়ে এলেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলেন, এই কদিনে যা হয়েছে তার মধ্যে একটা প্রশ্ন বারবার আসছে। অমলেন্দু বিজ্ঞানী ছিলেন। তিনি মৃত্যুকে অস্বীকার করতে চেয়েছিলেন বিজ্ঞান দিয়ে, এবং সেই চেষ্টায় তিনি যে শক্তি জমিয়েছিলেন সেটা বিপদ ডেকে এনেছিল। কিন্তু শেষে তিনি বিজ্ঞান ও তন্ত্র দুটোকেই ছাড়িয়ে গেছেন। সেই সাদা আলো যেটা পাত্র থেকে বেরিয়ে আকাশে মিলিয়ে গেছে, সেটা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না, তন্ত্র পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। সেটা শুধু মুক্তি, নামহীন ব্যাখ্যাহীন মুক্তি। রাস্তায় বেরিয়ে তারানাথ একটু হাঁটলেন। শীতের সন্ধ্যা, কলকাতার রাস্তায় আলো জ্বলছে, মানুষ যাচ্ছে আসছে, জীবন চলছে। তারানাথ একটা চায়ের দোকানে বসলেন, চা নিলেন। পাশে একজন বৃদ্ধ বসা। বৃদ্ধ বললেন, শীতটা এবার বেশিই পড়েছে। তারানাথ বললেন, হ্যাঁ। আপনি কি এই এলাকায় নতুন? হ্যাঁ। বৃদ্ধ আর কিছু জিজ্ঞেস করলেন না। তারানাথ চায়ে চুমুক দিলেন। বাসায় ফিরে হরিপদ দরজা খুললেন। কেমন হলো? শেষ হয়েছে। হরিপদ চা বানাতে গেলেন। তারানাথ বসলেন। টেবিলে সেই ভাঙা মালা রাখলেন। একটা দানা কালো, একটু ফাটা। এই মালা এখন আর ব্যবহার করা যাবে না। তারানাথ মালাটা সরিয়ে রাখলেন। নতুন মালা লাগবে। পরদিন সকালে একটা চিঠি এলো ডক্টর মিত্রের। খুব ছোট চিঠি। লিখেছেন, তারানাথ বাবু, গতরাতে আমি অনেক ভেবেছি। সিদ্ধান্ত নিয়েছি এই গবেষণার দিক পাল্টাবো। মস্তিষ্ককে শরীর থেকে আলাদা করার গবেষণা নয়, বরং মস্তিষ্ক, অস্তিষ্ক ও চেতনার সম্পর্ক নিয়ে গবেষণা করব। আপনি যদি কখনো সাহায্য করতে চান, আমি কৃতজ্ঞ থাকব। প্রণব। তারানাথ চিঠি ভাঁজ করলেন। হরিপদ বললেন, কার চিঠি? একজন বিজ্ঞানীর। কি লিখেছেন? বলেছেন নতুন পথে যাবেন। হরিপদ বললেন, ভালো কথা। তারানাথ চায়ে চুমুক দিলেন। জানলায় রোদ উঠেছে, শীতের রোদ। উষ্ণ নয়, কিন্তু আছে। দুপুরে আরেকটা চিঠি এলো, এবারেরটা বালিগঞ্জ থেকে। একজন মহিলা লিখেছেন, তার বাড়িতে প্রতি রাতে একটা ঘরের দরজা নিজে নিজে খোলে এবং সেই ঘর থেকে একটা শব্দ আসে। কেউ সমাধান করতে পারেনি। তারানাথ চিঠি পড়লেন, তারপর রাখলেন। হরিপদকে বললেন, বালিগঞ্জের ট্রাম কটায়? হরিপদ বললেন, বিশ্রাম নেবেন না? তারানাথ উঠলেন, ব্যাগ গোছাতে শুরু করলেন। রুদ্রাক্ষের নতুন মালা, তামার পাত্র, বিভূতি। বিশ্রাম নেওয়া হয়নি, তারানাথ বললেন। হরিপদ হাসলেন। ট্রাম আধ ঘন্টা পরে আছে। তারানাথ ব্যাগ কাঁধে নিলেন, বেরিয়ে গেলেন। বাইরে কলকাতার শীতের দুপুর। রাস্তায় মানুষ, এবং কোথাও না কোথাও কেউ অপেক্ষা করছেন তারানাথের জন্য।